ভোটার আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু। মিঠু, আপনার মাধ্যমে আমি তৃণমূলের যে ভোটের চিত্র বা চায়ের আড্ডার মাধ্যমে আসলে তৃণমূলের যে ভাবনা সেটা একটু জানবো। মিঠু। শুভ্র, রোড টু পার্লামেন্টে বরগুনা থেকে আপনাকে স্বাগতম। আমি এখন রয়েছি চায়ের আড্ডা এবং বরগুনার যে দুটি আসন রয়েছে, বরগুনা ১ এবং ২ আসন। বরগুনা ১ আসন বরগুনা সদর, আমতলী, তালতলী নিয়ে বরগুনা ১ আসন গঠিত এবং বরগুনা ২ আসন পাথরঘাটায়, আমতলী, বামনা এবং বেতাগী নিয়ে ২ আসন গঠিত। এখানে ২ আসনেই কিন্তু পর্যাপ্ত ভোটার রয়েছে। বরগুনা ১ আসনে সবথেকে বেশি ভোটার রয়েছে, এখানে ৫,৫৭,০০০ ভোটার রয়েছেন। বরগুনা ২ আসনে রয়েছে ৩,১৭,০০০। এখানকার যে চিত্রটা, দুই মুখী চিত্রটা হচ্ছে এবং ত্রিমুখী এখানের ভোটের যে যুদ্ধটা হবে এবং সেই যুদ্ধটা ইসলামিক আন্দোলন, জামাত এবং বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছে এবং জাতীয় পার্টি এখানে বেশ সক্রিয় ভূমিকা রাখবেন এবং সেখানে টোটাল একদম যে অলিগলি থেকে বরগুনার চায়ের আড্ডা থেকে সব জায়গায় আসলে নির্বাচনী যে হালচাল এবং নির্বাচনী তেদা জাতীয় সংসদ নির্বাচনী ভোট যুদ্ধের একটা লড়াই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন চায়ের দোকান বা অলিগলিতে। বিশেষ করে কাকে ভোট দিবেন, কার মাধ্যমে বরগুনা উন্নয়ন হবে এবং অবহেলিত যেহেতু এটি পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জেলা, সেখানে আসলে নদী ভাঙ্গন প্রবণ এলাকা, এখানে কারা নির্বাচিত হলে এই এলাকার মানুষের উন্নয়নে, ভাগ্য উন্নয়নে কাজ করবে এবং সর্বোপরি এখানকার যে চিত্র আসলে এক প্রকার যে নির্বাচনী যে আমেজ একটি উৎসবে পরিণত হয়েছে। বিশেষ করে বিগত নির্বাচন কয়েকটি বছরের যে পার্লামেন্ট নির্বাচনে একতরফা থাকলেও কিন্তু এবছর নির্বাচনটা হচ্ছে ত্রিমুখী। সর্বোপরি যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়েও কিন্তু ভোটাররাও নানান বিষয় করছে, কেমন যে ভোট হবে, কেমন পরিবেশ থাকবে, সব মিলিয়ে ঝিলিয়ে। আমার পাশে আসলে বাম পাশে রয়েছে একজন সিটিজেন ভোটার রয়েছেন। আসলে আপনার এই নির্বাচনে কেমন পরিবেশ চাচ্ছেন, কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন, আপনার প্রত্যাশা কি? আমি যদি নির্বাচন কে মনে করি তাহলে বলতে হবে রাজনীতি। রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। এখন সবাই তো আর রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। এই যে বাছাই প্রক্রিয়া, অর্থাৎ জনগণের প্রতিনিধি যারা সরকার গঠন করবে তাদের যে বাছাই প্রক্রিয়া, সেটাই হলো নির্বাচন। এখন এই নির্বাচনে জনগণ কাকে পছন্দ করবে? জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাদের মাধ্যমে হবে তাদেরকেই জনগণ নির্বাচিত করবে। এখন আমরা চাই যে এক জনগণের অংশ হিসেবে আমরা চাই যে আমাদের এই অসংখ্য বেকার যুবক যাদের একটা চাকরির সুব্যবস্থা করতে পারবে, আমাদের দেশের কৃষকরা যারা অবহেলিত তাদের এই কৃষি পণ্যের মূল্য পাবে এবং কৃষি একটা বিপ্লব হবে। এই রকম যারা শ্রমিক তারা কাজ পাবে, তাদের কলকারখানা বন্ধ হবে না, এরকম যারা সরকারের প্রতিনিধিত্ব করবে এবং দেশের শান্তি এবং শৃঙ্খলা যারা নির্ধারিত করতে পারবে, যে দলের মাধ্যমে, যে লোকের মাধ্যমে, আমরা সেই দলকেই চাই, সেই লোককেই চাই। মনে রাখতে হবে একটা পরিবর্তন হয়েছে, জনগণের আশা এবং আকাঙ্ক্ষাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। সেই আকাঙ্ক্ষা, জননিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নারী উন্নয়নে যারা ভূমিকা রাখবে, যে রাজনৈতিক দল ভূমিকা রাখতে পারবে, আমি জনগণের অংশ হিসাবে তাদেরই আমি ক্ষমতায় দেখতে চাই। আমার সাথে কিন্তু আর একজন রয়েছেন, একজন নারী ভোটার রয়েছেন। এখন তার আকাঙ্ক্ষা শুনবো। আসলে আপনাদের যে এবার ভোট দিবেন, কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন, কেমন ভোটে আপনারা চাচ্ছেন, পরিবেশ চাচ্ছেন এবং সর্বোপরি আপনাদের প্রত্যাশা কোন জায়গায় থাকবে? নারীরা সমাজের একাংশ, আমরা সবাই জানি, এবং এই একাংশকে বাদ দিয়ে আসলে আপামর একটা সমাজ কল্পনা করা যায় না। যারা জনপ্রতিনিধি, তারা যেহেতু জনগণের হয়ে কাজ করবেন, জনগণের কথাকে তাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, বিষয়টা এরকম। আসলে সে জায়গায় দাঁড়িয়ে আমি চাইবো নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দরকার, সর্বপ্রথম যেটা দরকার। একজন নারী যখন রাত করে ফিরবেন, তার যে প্রয়োজন যেটা থাকবে, যে আসলে সে যেন কখনো কোনোভাবে ভায়োলেন্সের শিকার না হয়। আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন বুলিং, অনলাইন শেমিং এবং অনলাইন ভায়োলেন্স প্রচুর বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? নারীদেরকে টার্গেট করে যখনই তারা কথা বলতে যায় বা মত প্রকাশ করতে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কোনো না কোনো ভাবে ভায়োলেন্স করা হচ্ছে বা বুলিং করা হচ্ছে। এই জায়গাটা আসলে বন্ধ করতে হবে, কারণ একাংশকে বাদ দিয়ে আমি যদি সামগ্রিক উন্নয়ন কল্পনা করি, সেটা যেমন সম্ভব না, তেমনি আমরা দেখেছি একটা যে কোনো আন্দোলন বলুন বা যে কোনো সংগ্রাম বলুন, নারীদের ভূমিকা কিন্তু অগ্রগণ্য ছিল। সেটা আমি যদি আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা চিন্তা করি বা এই অভ্যুত্থানের কথা চিন্তা করি, কোথাও কিন্তু নারীদের অবদান কোনো অংশে কম ছিল না। তো এই একাংশকে বাদ দিয়ে কখনো চিন্তা করা যায় না। সংস্কৃতির ক্ষেত্রে দেখা যায় যে একজন নারী সাংস্কৃতিক কর্মী
সেখানেও তার সে কাজ করে তার একটা প্রতিভা বিকাশ করে। এই যে প্রতিভা বিকাশের জায়গাগুলো, এই যে প্রোডাক্টিভ সেক্টরগুলো, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, সংস্কৃতির ক্ষেত্রে হোক, বা কেউ উদ্যোক্তা হলো, সেই জায়গায় তার যে নিরাপত্তার জায়গাটুকু বা সে যে শেমিং এর শিকার হবে না, এইটুকু কঠোরভাবে জোরদার করতে হবে। বিশেষ করে দেখা যায় যে এই এখন যে নির্বাচনটা চলছে, মূলত সবার যে প্রত্যাশার জায়গাটা তো আরো বেশি বেড়ে গিয়েছে। সেটা নারী পুরুষ নির্বিশেষে সবার, এই দেশ তো সবার, প্রত্যেকের এই দেশ, এটা তো মানতে হবে। এই যে গার্মেন্টস শিল্প, আমরা দেখতে পারি সেখানে কি পরিমাণ নারী শ্রমিক রয়েছেন, এবং গার্মেন্টস শিল্প আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমাদের জিডিপিতে কতটা ভূমিকা রাখে, সেটা আসলে বলার অপেক্ষা আসলে রাখে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে নিরাপত্তা, তাদের যে সেফটি, তারা যেন কোনো রকম ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা বা তাদের সহযোগী দ্বারা কোনোভাবে নির্যাতিত না হয়, এই বিষয়টা আসলে জোরদার করতে হবে। এবং এইটা বাস্তবায়নে আইনের সুশাসন একদম কার্যকর, মানে আইনের সুশাসনটা দরকার সবশেষে, এবং সেটা যেন সুন্দর সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে হয়। কারো যেন কেউ যেন আশাহীন না হয় যে আসলে আমি ভরসা করতে পারছি না, সেই ভরসার জায়গাটুকু, সেই সিকিউর জায়গাটুকু নিশ্চিত করতে হবে। এতটুকুই নারী ভোটার হিসেবে আমার আসলে এই নির্বাচন থেকে যাওয়া বা প্রত্যাশার জায়গা। আমার সাথে আরেকজন যুক্ত রয়েছেন, এবছর তরুণ ভোটার, একদম নতুন ভোট দিবেন। আসলে আপনারা এবছর উৎসব কেমন ভাবে প্রথম ভোট দিবেন, কেমন উৎসব কাজ করছে এবং আপনাদের প্রত্যাশাটা কি? হ্যাঁ, আমাদের এবার আমরা প্রথমবার ভোট দিতে যাচ্ছি, তো আমাদের মাঝে একটা উৎসাহ কাজ করছে যে প্রথমবার ভোট দিব। তো আমরা এর আগে শুধু নির্বাচন দেখেছি, কখনো আসলে সরাসরি ভোট দেওয়া পড়েনি। তো এবার আমরা অবশ্যই চাইবো যেন একজন সুষ্ঠু প্রতিনিধি বা একজন সঠিক প্রতিনিধিকে আমরা ভোট দিতে পারি, যে আমাদের নিয়ে কাজ করবে, আমাদেরকে সহযোগিতা করবে। আমরা দেখতে পাই যে আসলে নির্বাচনের সময় যা বলা হয় তা সম্পূর্ণটা কার্যকর হয় না, হয়তো 2-1 দিন বাস্তবায়িত হয়, পরে সেটা আর থাকে না। তো আমরা অবশ্যই চাইবো যে তাদের কথা বা তাদের যে প্রতিশ্রুতি সেটা যেন দীর্ঘমেয়াদী হয় অবশ্যই, এবং আমাদের যে তরুণ সমাজ যারা আছি আমরা, আমাদেরকে যেন কোনো মতে এই নির্বাচনে অপব্যবহার করা না হয়, আমরা সেটি চাইবো। কারণ আমরা দেখতে পাই যে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তরুণদের ব্যবহার করছে, এবং তরুণরা বিভিন্নভাবে অপচয় হচ্ছে বা যাই বলেন আপনারা, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা অবশ্যই চাইবো যে এগুলো থেকে তরুণদের যেন দূরে রাখা হয় এবং আমাদের যেন একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এখানে আরো একজন আমার কাছে আসলে একজন তরুণ ভোটার রয়েছেন, এবছর প্রথম ভোট দিবেন। আসলে আপনারা আসলে কেমন পরিবেশ চাচ্ছেন, আপনারা কোন ধরনের, আপনার বরগুনার যে জনপ্রতিনিধি আছে কোন প্রার্থীকে, বা আপনারা কোন ধরনের উৎসব মুখর পরিবেশ চাচ্ছেন কিনা? বরগুনা থেকে প্রতিনিধি যেই হোক না কেন, তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে অনলাইন ক্যাসিনো এবং মাদক বর্তমানে বরগুনা সদরের একটি বড় মহামারী আকার ধারণ করেছে। এই অনলাইন ক্যাসিনো এবং মাদককে তারা যেন বরগুনা থেকে সরিয়ে দেন, এবং তারা যে মানুষের জনগণের যে নিরাপত্তা সেটা যেন নিশ্চিত করেন। আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি এই জায়গায় একজন লোক পড়ে আছে মরে, ওই জায়গায় একজন লোক পড়ে আছে মরে। তারা তো এমনি এমনি মরছে না, তাদের কেউ না কেউ হত্যা করছে। এই মানুষের যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা যেন তারা সুনিশ্চিত করতে পারে, এমন একজন প্রতিনিধি আমরা চাই। এখানকার শুধু যে তারা নানান হিসাব নিকাশ আসলে তারা করছেন যে জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরনের প্রার্থী এবং তাদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন, এবং সর্বোপরি যে এখানকার যে পরিবেশ এবং যে ত্রিমুখী লড়াইটা আসলে বরগুনাতে হচ্ছে, বা বিশেষ করে যে দলগুলো রয়েছে, এবং তারা এখন পর্যন্ত আসলে বরগুনার যে প্রার্থী রয়েছেন এবং একাধিক প্রার্থীর আসলে আমরা গুঞ্জন শুনলে এখন পর্যন্ত কেউই আসলে বরগুনা এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম ক্রয় করেনি, হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যে যে মনোনয়ন ফর্ম কিনবেন এবং তারা তাদের এখানকার ভোটারের ধারে ধারে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে প্রতিটা অলি গলি বা নির্বাচনী প্রেক্ষাপট, কলেজ ইউনিভার্সিটি এবং সর্বোপরি যে অলিগলি যেগুলো রয়েছে বা নির্বাচনী যে উত্তেজনার, সেটা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা নানান হিসাব নিকাশ মিলাচ্ছেন কাকে ভোট দিবেন এবং তাদের ভাগ্য নির্ধারণের কাজ। জি, একদম পরিষ্কার মিঠু, আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে ভোটারদের ভাবনা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।